শেষ মুহূর্তের এই যাত্রায় বৃষ্টির হানা, ঘরমুখো মানুষের ভোগান্তি, বরিশাল সহ বিভিন্ন নৌ রুটে সতর্ক বার্তা, সদরঘাটে লঞ্চ চাপায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণের আশ্বাস। প্রকৃত পক্ষে যাদেরকে দোষী সাব্যস্ত করা হবে তাদের বিরুদ্ধে আমাদের সর্বোচ্চ আইনগত ব্যবস্থা আমরা গ্রহণ করব। বগুড়ায় লাইনচ্যুত নীলসাগর এক্সপ্রেস উদ্ধারে চলছে তৎপরতা। ঢাকার সাথে এখনও বিচ্ছিন্ন উত্তরাঞ্চলের রেল যোগাযোগ, বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছেছেন যাত্রীরা। সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, মধ্যপ্রাচ্যে ঈদ উদযাপিত হবে শুক্রবার। শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত ঢাকাবাসী, ঘরমুখো শ্রমিকদের জন্য গাজীপুর থেকে ছাড়ছে স্পেশাল বাস। ইরানের আরও এক মন্ত্রীকে হত্যা করল ইসরায়েল। উপসাগরীয় দেশগুলোর জ্বালানি স্থাপনায় হামলার হুমকি তেহরানের। সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু। সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল। তুমি এতক্ষণ শিরোনামগুলো দেখলেন। শুরুতে ঈদ যাত্রার খবর। ঈদের ছুটিতে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। নৌ এবং রেলপথে চাপ বেশি, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ অবশ্য আজকে তেমনটা নেই, তবে জ্বালানি সংকটের কথা জানিয়েছেন চালকেরা। এদিকে সন্ধ্যায় হঠাৎই দফায় দফায় বৃষ্টিতে চরম ভোগান্তি পোহাতে হয় ঘরমুখো যাত্রীদের। এই যাত্রার খবর বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী এম এ আজিজ। তিনি আছেন রাজধানীর কল্যাণপুর এলাকায়। আজিজ, আপনার সঙ্গে একটু আগেও কথা হচ্ছিল যখন আপনি কল্যাণপুরে ছিলেন। এখন কি পরিস্থিতি দেখছেন? বাসগুলো কি ছাড়ছে সময় মতো কিনা, এবং বৃষ্টিতে আসলে কতটা ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের? ছুটিতে তারা অনেকেই করছেন, অনেকের অভিযোগ তাদের বাসে ভাড়া নেওয়া হয়েছে, তাদেরকে আগে ফোন করে রেখে আনা হয়েছে, তবে বাসগুলো এখন এই কল্যাণপুরে পৌঁছায়নি। দীর্ঘ সময় ধরে তারা এখানে অপেক্ষা করছেন। আমি আমার সঙ্গে যুক্ত হচ্ছেন দুজন যাত্রী যারা ঘরে ফিরবেন আর কি, তারা সেই বিষয়ে কথা বলতে চাই। আপনি কোথায় যাবেন, আপনার কাছ থেকে কেমন ভাড়া নেবে একটু বলবেন। আমাকে ফোন করে বলছে যে একটাই আসবে বাস, কিন্তু একটু আগে জানতে পারলাম যে বাস 1:30টায় আসতেছে। আর তার মধ্যে বৃষ্টির অবস্থা, আমরা এখানেই ভিজতেছি, এখানেই শুকা যাচ্ছে। ভাড়া কেমন? ভাড়া আগে ছিল 550, কিন্তু এখন ঈদের কারণে আমাদের থেকে ডাবল ট্রিপল ভাড়া রাখতেছে। তিতুমির আবার কাছে সাথে আরো একজন যাত্রী যোগ হচ্ছেন, তিনি তার ভোগান্তির কথাটা একটু তুলে ধরবেন। আপনি কোথায় যাবেন, কেমন ভাড়া নিল, বাস কখন আসার কথা ছিল, আসছে কিনা? ভাই আমি বগুড়াতে যাব। আমার টিকিট ছিল আপনার 12টার সময়, হ্যাঁ আসার কথা। তো এখন 1টা পার হয়ে গেছে, এখনও আসে নাই আর কি। তো ওনারা আমাকে কয়েকবার ফোন করে বলছে সকালে যাইতে। তো আমি সকালে কেন যাব? বাস যদি না আসে আপনি টাকা রিটার্ন দেবে, কিন্তু ওনারা টাকা রিটার্ন দেয়নি। আমাকে যদি টাকা রিটার্ন দিত আমি ব্যবস্থা করে চলে যেতাম। এখন এই হচ্ছে আমাদের অবস্থা। তিতুমির, আপনি শুনছিলেন যে যাত্রীদের ভোগান্তির চিত্র, তারা দীর্ঘ সময় এখানে অপেক্ষা করছেন। এর পাশাপাশি আমি আরও কয়েকটি পরিবহনের যারা যাত্রী এখানে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন তাদের সঙ্গেও কথা বলেছি। তারাও তাদের এমন তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন। মূলত বৃষ্টির জন্য কাউন্টার থেকে আমাদেরকে বলা হচ্ছে যে বৃষ্টির কারণেই বাসগুলোই কল্যাণপুরে ফিরতে লেট হচ্ছে, যার কারণেই মূলত যাত্রীদের ভোগান্তি বেড়েছে। এর পাশাপাশি এই কল্যাণপুর থেকে গাবতলীমুখী যে রোড, এই রোডেও আমরা যানজট এখনও দেখতে পাচ্ছি। সেই যানজট ব্যবস্থাপনার ট্রাফিক পুলিশের উপস্থিতি কিছুক্ষণ আগে যেমন ছিল, এখন তার তুলনায় অনেক কম। তিতুমির, ধন্যবাদ এম এ আজিজ। কল্যাণপুর থেকে জানাচ্ছিলেন ঈদে ঘরে ফেরা মানুষের বিস্তারিত খবর। বৌরি আবহাওয়ার কারণে নৌরুট নিয়ে বিশেষ সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কিছুক্ষণ আগে দেয়া এই বার্তায় বলা হয়েছে আগামী 1 থেকে 2 ঘন্টার মধ্যে ঢাকা বরিশাল নৌরুট শক্তিশালী কালবৈশাখী ঝড়ের কবলে পড়তে পারে। তাই এই পথের সকল নৌকা এবং জাহাজকে নদী তীরবর্তী নিরাপদ স্থানে নোঙর করতে বলা হয়েছে। মধ্যরাতের পর ঝড় থেমে গেলে পুনরায় যাত্রার কথাও বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে জানিয়েছে বুধবার রাত 10টা থেকে বৃহস্পতিবার সকাল 9টা পর্যন্ত যশোর, কুষ্টিয়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। অন্যদিকে রাতে ঝড়ো বৃষ্টির কারণে রেল এবং সড়ক পথে গন্তব্যে যেতে বেশ ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের।
এছাড়া বিভিন্ন বাস স্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষমান ঘরমুখো মানুষ, দোকান এবং যাত্রী ছাউনিতে আশ্রয় নিলেও বেশি ভোগান্তি পোহাতে হয় যারা জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক এবং পিকআপে করে বাড়ি ফিরছেন। তবুও প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যাচ্ছেন তারা। হাইওয়ে পুলিশ জানিয়েছে, বুধবার সকাল থেকে থেমে থেমে যানবাহন চলাচল করছিল। বিকেল থেকে বৃষ্টির কারণে যানজট তীব্র হয়। পরবর্তীতে মহাসড়কের চন্দ্রা মোড়কে কেন্দ্র করে প্রায় 20 কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজট দেখা দেয়। এতে ঘন্টার পর ঘন্টা সড়কে আটকে পড়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে ঘরমুখী মানুষদের। অন্যদিকে নৌপথে স্বস্তির ঈদযাত্রা ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের দুজনের মৃত্যু সদরঘাটে। বুধবার বিকেলে এমভি জাকির সম্রাট 3 এবং আসা যাওয়া 5 লঞ্চের মাঝে দুমড়ে মুচড়ে যায় ঝুঁকি নিয়ে চলা ট্রলার। পিষ্ট হয় বাবা, ছেলে, আহত হন পরিবারের অন্তঃসত্ত্বা স্ত্রী। এই ঘটনায় লঞ্চ দুটির রুট পারমিট বাতিল হলেও গ্রেপ্তার করা যায়নি ঘাতক লঞ্চটির কাউকে। এবার ঈদযাত্রায় সদরঘাটে সবচেয়ে বেশি যাত্রীচাপ দেখা যায় বুধবার। এদিনই দৈব স্বস্তির ঈদযাত্রার মুখোশ খুলে পড়ে বিকেল 5টা 13 মিনিটে। কেরানীগঞ্জ থেকে ট্রলার চেপে এসে ঝুঁকিপূর্ণভাবে এমভি আসা যাওয়া 5 লঞ্চে ওঠার চেষ্টা করছিলেন যাত্রীরা। হঠাৎই পন্টুন ছেড়ে যাওয়া এমভি জাকির সম্রাট 3 চলতে শুরু করে পেছন দিকে। মাঝামাঝি ফেসে যাওয়া ট্রলারটি জাকির সম্রাট 3-এর চাপে দুমড়ে মুচড়ে যায়। এতে পিষ্ট হয়ে ঝরে যায় তরতাজা দুটি প্রাণ। তাদের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায়। ঘাতক লঞ্চটি দ্রুত টার্মিনাল ছেড়ে পালালে দেখা যায় লঞ্চের উপর পা বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে সোহেল ফকির। হাসপাতালে যার মৃত্যু। তারই বাবা মিরাজ ফকিরের ছিন্ন ভিন্ন দেহ পড়ে যায় বুড়িগঙ্গায়। অন্তঃসত্ত্বা স্ত্রী তখন কাতরাচ্ছেন। মেহেন্দিগঞ্জ বরিশাল। জানি না, আমি এটি কিচ্ছু কইতে পারি না, আমি জানি না। পরে তাকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ। এমন ঘটনায় হতবিহ্বল প্রত্যক্ষদর্শীরা। টোটাল 2 জন মারা গেছে, আর 2 জন অ্যাক্সিডেন্ট করছে, একজনের পা ভাঙছে, একজনের কান কাটছে। 2 লঞ্চের মাঝখানে পড়ে যাওয়াতে একজনে টুকরো হয়ে গেছিল, একজন পিস্ট হয়ে গেছিল। ওই মহিলা পড়ছে, মহিলারে উঠে গেলাইছে, ঠিক আছে, আর 2 জন নিচে পড়ে গেছে। লঞ্চ কর্তৃপক্ষ যারা এরা পারে না যাত্রীর মাইরে তারা লোক নিয়ে যায়। তারা কি ভাবছে আমরা কি জনগণ থেকে আমাকে কি কোনো নেই, জীবনের নিরাপত্তা নাই? যাত্রীদের অভিযোগ, ঝুঁকি নিয়ে ট্রলার দিয়ে যাত্রী ওঠানামায় প্রতি বছর প্রাণহানি ঘটলেও নৌ কর্তৃপক্ষ কিংবা নৌ পুলিশের তৎপরতা নেই। ঘটনার পর তাৎক্ষণিক পরিদর্শনে আসেন নৌ প্রতিমন্ত্রী। জানান, বাতিল করা হয়েছে লঞ্চ দুটির রুট পারমিট। প্রকৃত পক্ষে যাদেরকে দোষী সাব্যস্ত করা হবে তাদের বিরুদ্ধে আমাদের সর্বোচ্চ আইনগত ব্যবস্থা আমরা গ্রহণ করব। কারণ নৌপথে কোনো ধরনের দুর্ঘটনা, ছোট্ট একটি দুর্ঘটনা, সেটিও আমরা এইখানে আমাদের অ্যালাউ করার কোনো সুযোগ নাই। যে ভদ্রমহিলা আহত আছেন তিনি সন্তান সম্ভবা। আমরা ইতিমধ্যে তাকে পরীক্ষা করিয়ে দেখেছি, সন্তান সুস্থ আছেন, উনিও সুস্থ আছেন, বা হাত পায়ে ইনজুরি আছে। আর দুর্ঘটনার কারণ জানতে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে বিআইডব্লিউটিএ ও নৌ পরিবহন মন্ত্রণালয়। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। এদিকে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, যাত্রীরা স্বস্তিতেই বাড়ি ফিরছেন, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে। কোনো ভোগান্তি হইতেছে না, ভোগান্তি হইতেছে একদিকে যাত্রীদের হইতেছে, যাত্রী আয়সা কোনো সিট শৃঙ্খলাভাবে পাইতেছে না। বাড়তি ভাড়া নিচ্ছেন, এবার লঞ্চে যাত্রীরা খুব সুন্দরভাবে যাইতেছে। অনেক সুন্দরভাবে আসছে, কোনো ঝামেলা হয় না। অনেক ভালো লাগতেছে, বাড়ি যাবো ঈদ করতে, এটা তো অনেক ভালো লাগে। স্ট্যান্ড যদি কেউ আসে তারা যাইতে পারবে, আমরা অগ্রিম টিকিট কোনো টিকিট বিক্রি করি নাই। লাখ লাখ গাড়ি চলাচল করছে, সবই তো ফুয়েল পাচ্ছে। তো ফুয়েল 15 তারিখ রাত থেকে গণপরিবহনে অ্যাভেলেবেল আছে। আমি এখনো পর্যন্ত ফুয়েল নিয়ে কোনো কমপ্লেন পাচ্ছি না। বগুড়ায় লাইনচ্যুত নীলসাগর এক্সপ্রেস উদ্ধারে চলছে তৎপরতা। ঢাকার সাথে এখনও বিচ্ছিন্ন উত্তরাঞ্চলের রেল যোগাযোগ। বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছেছেন যাত্রীরা। এর আগে বুধবার ভোরে বগুড়ার ডাকবাড়ি এলাকায় নীলসাগর এক্সপ্রেসের 9টি বগি লাইনচ্যুত হয়, যাতে আহত হন 1/2 বেশি যাত্রী। দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করে স্থানীয়রা, যোগ দেয় রেলওয়ে কর্তৃপক্ষ এবং ফায়ার সার্ভিস। আহতদের পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ট্রেন দুর্ঘটনার কারণে উত্তরবঙ্গের সাথে বন্ধ রয়েছে সারা দেশের রেল যোগাযোগ। রেল পুলিশ জানিয়েছে, কয়েকদিন ধরে ডাকবাড়ি এলাকায় রেল লাইন মেরামতের কাজ ছিল। সেখানে লাল পতাকাও দেয়া ছিল সাবধানতার জন্য, কিন্তু ভোরে ঢাকা থেকে যাত্রী নিয়ে নীলসাগর এক্সপ্রেস দুপুরের দিকে পৌঁছে ডাকবাড়ি এলাকায়। এই সময় সিগন্যাল অমান্য করে দ্রুত গতিতে স্থানটি পার হওয়ার চেষ্টা করে নীলসাগর, আর সাথে সাথেই লাইন থেকে ছিটকে যায় ট্রেন। লাইনচ্যুত হয় 9টি বগি। আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মাঝে।
এ সময় পালিয়ে যায় ট্রেন চালক। দুর্ঘটনার কারণ তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ। চলতি বছরে বিএনপির কাউন্সিল এবং স্থানীয় সরকার নির্বাচন হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে কথা জানান তিনি। কথা বলেন আওয়ামী লীগের কার্যক্রম এবং জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গেও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও অর্থনীতির পুনর্গঠনে এগিয়ে নেয়াকে সরকারের বড় সাফল্য বলে দাবি করেন বর্ষিয়ান এই নেতা। স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি সরকারের দৃঢ় অবস্থানের কথাও জানান মির্জা ফখরুল। তবে চাপিয়ে দেয় কোনো সুপারিশ সরকার মানবে না বলে সাফ জানিয়ে দেন তিনি। 1 মাস বয়সী সরকার সবচেয়ে বেশি সমালোচনার শিকার হয়েছে নিয়োগ নিয়ে। যদিও সরকারের এই নীতি নির্ধারকের দাবি তারা দলীয় দৃষ্টিভঙ্গি নয়, মূল্যায়ন করেছেন যোগ্যতার। এক মাসের মধ্যে তো সরকার গঠন করতে একটু টাইম লাগছে। সরকার তো সরকারের কাজ করবে, দল দলের কাজ করবে, কাউন্সিল হবে এই বছরের মধ্যেই। বিচ্ছিন্ন কেউ হয়নি, আমরা সবাইকেই আমরা হয় আপনার রাজনৈতিক দলের সঙ্গে, সরকারের সঙ্গে, জনগণের সঙ্গে আমরা সম্পৃক্ত করবো, এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকেন। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, তাই শুক্রবার ঈদ উদযাপন করবে বিশ্বের বিভিন্ন দেশ। বুধবার কোথাও চাঁদ দেখা না যাওয়ায় 30টি রোজা এবার পালন করতে পারবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। তথ্যটি নিশ্চিত করেছে সৌদি কর্তৃপক্ষ। রিয়াদের সাথে মিল রেখে শুক্রবার ঈদ উদযাপন করবে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। সেই হিসেবে চাঁদ দেখা সাপেক্ষে শনিবার ঈদ উল ফিতর পালন করবে বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান। রাজধানী আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদ জামায়াতের ব্যবস্থা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সেখানে একসাথে 10,000 মুসল্লি ঈদ উল ফিতরের নামাজ আদায় করতে পারবেন। বুধবার ঈদগাহ মাঠ পরিদর্শন করেন ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেন, ঈদের দিন নামাজ ঘিরে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। রোদ বৃষ্টিতে মুসল্লিদের যাতে কোনো ভোগান্তি না হয় সেই বিষয়টিও বিবেচনায় রেখে মাঠ প্রস্তুত করা হয়েছে। পুরান বাণিজ্য মেলার মাঠে সকাল 8টায় একটি মাত্র ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে। তবে এবার ঈদের দিন আগারগাঁওয়ে গত বছরের মতো কোনো আনন্দ শোভাযাত্রা বা মেলার আয়োজন করা হবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটির প্রশাসক। ফেব্রুয়ারি মাসের বেতন এবং ভাতা পরিশোধ করেছে বিজিএমই এর তালিকাভুক্ত প্রায় 100% কারখানা। কেবল 2টি কারখানার মজুরি এখনও প্রক্রিয়াধীন আর বোনাসের প্রক্রিয়া চলছে 4টিতে। এসব তথ্য জানিয়েছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। দুপুরে সংবাদ সম্মেলন করেন সভাপতি মাহমুদ হাসান খান। পোশাক শিল্প চ্যালেঞ্জিং সময় পার করছে বলে দাবি করেন বিজিএমই এর সভাপতি। মাত্র 2টি কারখানায় এখন বেতন এবং বোনাস দেওয়া হয়নি। এর বাইরে ফেব্রুয়ারি মাসের সকল বেতন পরিশোধ করা হয়েছে। প্রতিটা ঈদের আগে 1500 কোটি টাকার মতো নগদ সহায়তা ছাড় করা হতো, যেটা 3 মাসের আমাদের পাওনা। এবার 5 মাসের সমপরিমাণ নগদ সহায়তা প্রদান করা হয়েছে। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিং মল যমুনা ফিউচার পার্কে শেষ সময়ের কেনাকাটায় ক্রেতাদের ভিড়। শেষ সময়ে পরিবার প্রিয়জনের জন্য ঈদের কেনাকাটা করতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ফিউচার পার্কে ভিড় করছেন ক্রেতারা। এক ছাদের নিচে নামি দামি সব ব্র্যান্ড পাওয়ায় খুশি তারা। বলছেন, রাজধানীর অন্যান্য মার্কেটের তুলনায় ফিউচার পার্কে কেনাকাটা করতে পারছেন স্বাচ্ছন্দ্যে, ঝামেলাহীনভাবে। শেষ সময়ে ক্রেতাদের উপস্থিতিতে খুশি বিক্রেতারাও। ক্রেতা আকর্ষণে বিভিন্ন পোশাকের উপর দেয়া হচ্ছে বিশেষ মূল্য ছাড় ও লোভনীয় সব অফার। আমি 1 ঘন্টার মধ্যে আমার 6 থেকে 7টা ইকুইপমেন্ট জিনিস কিনে ফেলছি 1 ঘন্টার মধ্যে। আমার আর কোথাও ঘোরাফেরা করা লাগে না। এক জায়গায় সব কালেকশন, সব ব্র্যান্ড, সব কালেকশন, আড়ং থেকে শুরু করে আপনি জামা, জুতা, গোল্ড, এভরিথিং। ফিউচার পার্কে আমার সুবিধা হয়, আমি এক জায়গায় সব কিছু পাই। এদিকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে যমুনা ফিউচার পার্কে চলছে কোটি টাকার ঈদ উপহার ক্যাম্পেইন। প্রতি বছরের মতো এবারও যমুনা ফিউচার পার্কে ঈদ শপিং করলেই ক্রেতারা পাচ্ছেন কোটি টাকার উপহার জেতার সুযোগ। মাত্র 2000 টাকার কেনাকাটা করলেই মিলছে এই সুযোগ। মোবাইল অ্যাপ থেকে রেজিস্ট্রেশন করে যে কোনো ক্রেতাই এই ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন। শেষ মুহূর্তে ঈদ শপিং করে ক্যাম্পেইনে লটারির মাধ্যমে ক্রেতারা জিতে নিচ্ছেন ইলেকট্রিক আয়রন, টিভি, ফ্রিজ সহ কোটি টাকার ঈদ উপহার। এই অফারের উপহার দিতে প্রতিদিন যমুনা ফিউচার পার্কের সেন্টার কোর্ট লোয়ার গ্রাউন্ডে বিকেল 4:30টায় উপহার বিতরণী অনুষ্ঠান হচ্ছে। আমরা এখানে কোটি কোটি টাকার ঈদ উপহার বিলি করেছি সবাইকে। যারাই শপিং করেছে তারাই জিতেছে। কেউ ডিসকাউন্টে জিতেছে, কেউ পণ্যের মান সর্বোচ্চ মানের জিতেছে।
আন্তর্জাতিক সৌদি আরবের আল খরিজ শহরে মিসাইল হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার প্রবাসী যুবক আব্দুল্লাল মামুন। নিহত আব্দুল্লাল মামুন উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামের শহীদ সওদাগরের ছেলে। বুধবার সকালে তার বাবা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। পরিবারের সদস্যরা জানান, গত 8 মার্চ ইফতারের আগে সৌদি আরবের আল খরিজ শহরে একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণ হয়। ওই সময় মামুন গুরুতর আহত হন। তাকে দ্রুত স্থানীয় সুলাইমান আল হাবিব হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্টে থাকার পর মঙ্গলবার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত সহ উপসাগরীয় বিভিন্ন দেশের জ্বালানি স্থাপনা লক্ষ্য করে হামলার হুমকি দিয়েছে ইরান। এসব স্থাপনার আশপাশের লোকজনকে সরিয়ে নিতে সতর্ক বার্তা দিয়েছে তারা। ইরানের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র সাউথ পার্সে ইসরায়েলের হামলার পরপরই এসেছে এমন হুমকি। এদিকে ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিব। এই তথ্য নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার যুক্তরাষ্ট্রের অনুমোদন এবং সমন্বয়ে ইসরায়েলের হামলার শিকার হয় জ্বালানি স্থাপনাটি। কড়া হুঁশিয়ারি এসেছে তেহরানের পক্ষ থেকে। এছাড়া যৌথ হামলার শিকার হয়েছে হরমুজ প্রণালী সংলগ্ন ইরানের মিসাইল কেন্দ্র। ছোড়া হয়েছে বাংকার ব্লাস্টার বোমা। পাশাপাশি টার্গেট করা হয় ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটি ও কমান্ড সেন্টার। হামলা করা হয় বুশের পরমাণু কেন্দ্রেও। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে আগের মতো দীর্ঘ লাইন না থাকলেও পুরোপুরি স্বস্তি এখনও ফেরেনি। কোথাও কোথাও ভিড় কমেছে, তবে তেল এলেই তা দ্রুত শেষ হয়ে যাচ্ছে। পাম্প মালিকরা বলছেন, সরবরাহ কিছুটা বাড়লেও চাহিদার সঙ্গে এখনও সামঞ্জস্য আসেনি। রেশনিং তুলে নেওয়ার পর অনেকেই আগেভাগে তেল কিনে রাখছেন, ফলে বাজারে চাপ কমছে না। তবে ভোক্তাদের একটি অংশ বলছেন, রেশনিং না থাকায় এখন প্রয়োজন মতো তেল পাওয়া যাচ্ছে। কেউ কেউ আবার ফুল ট্যাঙ্ক নিতে পারায় সন্তোষ প্রকাশ করেছেন। ফুল ট্যাঙ্কি তেল পাচ্ছি। আগে একটু সংকট ছিল, বলতে 200, 300, 500 টাকা পরিমাণ তেল দিচ্ছে। ভিড়ই নাই, পাই নাই কি, 2 জন ছিল। এটা স্বাভাবিক, স্বাভাবিক যেমন থাকে সেম স্বাভাবিকের থেকে বেশি ভিড় থাকে। যেদিন আগে বেচতাম 6 থেকে 7,000, 8,000 লিটার, এখন ডেলি বেচা হয় 15,000, 20,000 লিটার। ওই অনুযায়ী তো আর দিচ্ছে না মাল। এদিকে যমুনা টিভিতে সংবাদ প্রচারের পরপরই নড়াইলে ফিলিং স্টেশন এবং এজেন্টদের দোকানে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। বুধবার দুপুরে এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ABM মনোয়ারুল আলম। এর আগে বুধবার সকালে নড়াইলে জ্বালানি তেলের কৃত্রিম সংকট এবং দাম বৃদ্ধির অভিযোগ, এই শীর্ষক একটি প্রতিবেদন যমুনা টিভিতে প্রচারিত হয়, যার নজরে আসে প্রশাসনের। পরে অভিযান চালিয়ে শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকার সুমন পেট্রোলিয়ামকে 5,000 টাকা, সদর উপজেলার ভবানীপুর এলাকার সোহেল এন্টারপ্রাইজকে 1,000 টাকা জরিমানা করা হয়। এছাড়া নাকশি বাজার সংলগ্ন নড়াইল ফিলিং স্টেশনকে অনিয়মের বিষয়ে সতর্ক করা হয়েছে। ভোলায় যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় মৎস্য বিভাগের অভিযানের একটি স্পিড বোট ডুবে এক পুলিশ সদস্য নিখোঁজ রয়েছেন। এ সময় স্পিড বোটে থাকা বাকি 6 জনকে জীবিত উদ্ধার করা হয়। বুধবার রাতে লালমোহন উপজেলার মঙ্গল শিকদার লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে এই ঘটনা ঘটে। পুলিশ জানান, ইলিশের অভয়াশ্রমের অভিযান পরিচালনা করতে মঙ্গল শিকদার লঞ্চঘাট থেকে একটি স্পিডবোট নিয়ে মৎস্য বিভাগের 3 জন এবং 4 জন পুলিশ সদস্য মেঘনা নদীতে নামেন। এ সময় ঘাট সংলগ্ন মেঘনা নদীতে যাত্রীবাহী কর্ণফুলী লঞ্চ স্পিডবোটকে ধাক্কা দেয়, এতে ডুবে যায় স্পিডবোটটি। পরে 6 জনকে জীবিত উদ্ধার করলেও নিখোঁজ থাকেন পুলিশ কনস্টেবল ফখরুল। আহত কয়েকজনকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। পটুয়াখালীর বাউফলে পারিবারিক দোয়া এবং ইফতার আয়োজনে পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনা নিয়ে এলাকায় চলছে আলোচনা সমালোচনা। স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যায় উপজেলার কাছিপাড়ায় নিজ বাড়িতে দোয়া ও ইফতারের আয়োজন করেন সংরক্ষিত ইউপি সদস্য জয়নব বেগম এবং তার স্বামী মোতাহার হাওলাদার। তাদের অভিযোগ, বাউফল থানার পুলিশ গিয়ে ইফতার আয়োজনে নিষেধ করে। অনুরোধ সত্ত্বেও দেয়া হয়নি অনুমতি, এতে পণ্ড হয়ে যায় ইফতারের আয়োজন। এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি পুলিশ কর্মকর্তারা। স্থানীয়রা জানান, মোতাহার হাওলাদারের ভাই রফিক সওদাগর ইউনিয়ন যুবলীগ সভাপতি। রাজনৈতিক কারণে এই আয়োজন নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। এদিকে ঈদ উল ফিতর উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে জনসাধারণের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে টঙ্গীর 46 নম্বর ওয়ার্ডে জনসাধারণের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করেন মুক্তার হোসেন সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার। বিএনপির নেতাকর্মীরা বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে প্রধানমন্ত্রী দেয়া ঈদ উপহার সকলের মাঝে বিতরণ করা হয়। এ ছিল আমাদের যমুনা নিউজ। এখনকার মতো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।